বন্যা কবলিত এলাকায় নতুনভাবে হওয়া বৃষ্টিতে বাড়ছে দুর্ভোগ। নেত্রকোনায় বেড়েই চলেছে পানি, একজনের মৃত্যু। শেরপুর ময়মনসিংহের চরম ভোগান্তি। গরু বাছুর লয়া, মানুষ লয়া, জীবত লয়া মরতাছি। পানি এনে কলের খাইতে পারে না, বাটি ভাঙলে কোমর ভাঙিয়ে গেছে। দেশের সব হাসপাতালে আবারও নার্স ও মিডওয়াইফদের কর্মবিরতি। ইমার্জেন্সি সচল থাকলেও বিড়ম্বনায় পড়েছেন অন্যান্য রোগী ও স্বজনরা। ওনারা কি কারণে আমাদের দাবি মেনে নিচ্ছে না? কারণ আমরা জানি আমাদের দাবি হচ্ছে যৌক্তিক দাবি। যদি আমাদের দাবি মেনে নেওয়া হয় তাহলে তো ভালো, আর যদি না মেনে নেওয়া হয় তাহলে আমাদের আন্দোলন চলছে এবং চলবে। রংপুরে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ফলাফল জালিয়াতির মাধ্যমে শিক্ষক নিয়োগ। 3 ভিসির আমলে মানা হয়নি বিধি, লিখিত অভিযোগেও গঠন হয়নি তদন্ত কমিটি। শুভেচ্ছা, সংবাদ ছায়াদেশে আমন্ত্রণ জানাচ্ছি। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন, যেমনটি আপনারা শুনলেন। প্রথম শিরোনামে জানালাম, নতুন করে বৃষ্টি হচ্ছে বন্যা কবলিত 3 জেলায়, এতে করে আবারও পানি বৃদ্ধির শঙ্কা দেখা দিয়েছে। নেত্রকোনায় ঢলের কারণে পানি এখনো বাড়ছে। ময়মনসিংহ শেরপুরেও বাসিন্দাদের দুর্ভোগ কমছে না। সকাল থেকেই মুষলধারের বৃষ্টিতে নেত্রকোনায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পানিতে ডুবে দুর্গাপুরে একজন মারাও গেছেন। পানি বাড়ছে সোমেশ্বরী ও কংস নদে। উবদাখালী নদীর পানি বিপদসীমার উপরে বইছে, আর প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। 5 উপজেলার 1.5 শতাধিক গ্রাম জলমগ্ন। ডুবেছে ফসলের মাঠ, ভেসে গেছে পুকুরের মাছ। দুর্গতরা আশ্রয়ের খোঁজে ছুটছেন। পানি লাগে না, মরে যাইতে না, একটু পানি এনে কলের খাইতে পারে না, বাটি ভাঙলে কোমর ভাঙিয়ে গেছে। গরু বাছুর লয়া, মানুষ লয়া, জীবত লয়া মরতাছি। বাড়ি করে পানি, আমাদের বাড়ি করে থাকার মতন জায়গা নাই। ছিল এখানে আমরা গরু বাছুর নিয়ে সবাই খাওয়া নাই, যে রান্দা খাওয়া একবার রানলে আর একবার রান্দা নাই। এই চিরামুড়ি ইতা কায়া হুলুরি লইয়া। শেরপুরে এখন পর্যন্ত ঢলের পানিতে ডুবে 9 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঢলের পানি কমতে শুরু করায় বন্যা পরিস্থিতিরও কিছুটা উন্নতি হয়েছে, তবে এখনও দুর্ভোগে বাসিন্দারা। উজানের পানি বিভিন্ন নদ নদী হয়ে ভাটির দিকে বইছে, আর 5 উপজেলার 1.5 লাখের বেশি মানুষ জলমগ্ন। বাড়িঘর ছেড়ে আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছেন অনেকেই, কিন্তু খাবার ও বিশুদ্ধ পানির চরম সংকট। ডুবে গেছে 52,000 হেক্টর জমির আমন ধান। ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলার পাহাড়ি ঢল কমায় বেশ কিছু এলাকায় পানি নেমে গেছে, তবে নিম্নাঞ্চলে বেশ কিছু এলাকা এখনও জলমগ্ন। পানি ঢুকে পড়েছে সরকারি প্রতিষ্ঠান, হাসপাতালেও। অনেকেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ভবনে ঠাঁই নিয়েছেন। সুপেয় পানি ও শুকনো খাবারের সংকট দেখা দিয়েছে, সেই অনুযায়ী ত্রাণ সহায়তা নেই। নেত্রকোনার কি অবস্থা, আমরা সেটি জানবার চেষ্টা করব। আমাদের সহকর্মী কামাল হোসেন আছেন সেখানে। কামাল, আপনি আমাদেরকে সকাল থেকেই তো সেখানকার আপডেট জানাচ্ছিলেন। আমরা শুনেছি বহু মানুষ সেখানে বাস্তুচ্যুত, সেই সংখ্যাটি জানা গেছে কিনা, অর্থাৎ প্রশাসনের কাছে সেই হিসাব আছে কিনা? আরেকটি বিষয়, ত্রাণ তৎপরতা কেমন দেখছেন? এই এলাকাটি নেত্রকোনার পূর্ব জেলা উপজেলার নাটোরকোনা এলাকা, যেখানে কয়েকটি বাস ভেঙে কিন্তু 2-3টি উপজেলায় প্লাবিত হয়েছে। আমরা এই অঞ্চলটিতে এসেছি, এখানে পানি কিছুটা কমছে, যদিও আজকে এই এলাকায় এসে আমরা ত্রাণের একটি বিষয় দেখি। এখানে জেলা যুবদলের নেতা রনির নেতৃত্বে 500 পরিবারকে ত্রাণ দেওয়া হচ্ছে, আর সরকারি পর্যায় থেকে এখন পর্যন্ত আমরা ত্রাণের বিষয়টি দেওয়া হচ্ছে। আমরা এখন পর্যন্ত চোখে পড়িনি যে তারা ত্রাণ দিচ্ছেন। সেনাবাহিনী, যে আমরা শুনছি, সেনাবাহিনী, উপজেলা প্রশাসন, বিভিন্ন জায়গা থেকে ত্রাণ দেওয়া হচ্ছে। এখানে আপনাকে জানিয়ে রাখি যে কলমাকান্দা
উপজেলার উর্ধাখালী নদীর পানি বিপদসীমার 29 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া দুর্গাপুর উপজেলায় বন্যার পানিতে ডুবে একজনের মৃত্যু সংবাদ আমরা পেয়েছি। অন্যান্য উপজেলা যেমন বারহাট্টা, কলমাকান্দার নিম্নাঞ্চলগুলোতে কিন্তু পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। জেলা কৃষি বিভাগ আমাকে জানিয়েছে যে অন্তত 20,000 হেক্টর জমির রূপা আমন তলিয়ে গেছে, যদিও বাস্তবে এর সংখ্যা দ্বিগুণ এবং 1.5 লক্ষাধিক মানুষ কিন্তু পানিবন্দী হয়ে আছে। শুনছিলাম আমরা, ধন্যবাদ কামাল। ভারী বৃষ্টি আর উজানের ঢলে মাসখানেক ধরেই জলমগ্ন সাতক্ষীরার তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়ন, আর পানিবন্দী কয়েক হাজার পরিবার। রোগের প্রকোপ দেখা দিয়েছে সেখানে। ঠেলে এভাবেই যেতে হচ্ছে তালার শিরাশুনি গ্রামে। সড়কের চিত্র এমন, আমরা দেখাতে চাই গ্রামের ভিতরের চিত্র কেমন। মাসখানেক আগের বৃষ্টিতে এখনও প্লাবিত সাতক্ষীরা তালা উপজেলার রাস্তাঘাট, ঘরবাড়ি, জলবন্দি কয়েক হাজার পরিবার। তার ওপর যশোরের কেশবপুর ও মনিরামপুর থেকে নেমে আসা পানি তেঁতুলিয়া ইউনিয়নে আটকে যাওয়ায় রূপ নিয়েছে জলাবদ্ধতায়। পানিবন্দী অবস্থায় সীমাহীন দুর্ভোগে হাজার হাজার মানুষ। বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান, ক্ষতিগ্রস্ত ফসলি জমি, মাছের ঘের। প্রায় মাসখানেক হচ্ছে, আর পানি সরবরাহের কোনো সুযোগ পাচ্ছি না। ঘর বাড়ি সব বসতি ঘর ভেঙে চুরি পড়িছে, বাচ্চাটা নিয়ে গোয়াল ঘরে থাকি। এখন পানি চলতে পারতেছি না, বাথরুমে যেতে পারতেছি না, রান্নাঘর ভেঙে গেছে। ধান তো এখন সবকিছু খরচ খরচা কমপ্লিট, এখন শুধুমাত্র কেটে আনার অপেক্ষা। আসলে এই ধানের পারে এক হাত পানি। বদ্ধ পানি নোংরা, দুর্গন্ধযুক্ত, দেখা দিয়েছে চর্মরোগ। স্থানীয়রা বলছেন বিভিন্ন খাল হয়ে এই পানি মেশার কথা ভদ্রা নদীতে, কিন্তু খালের জায়গা দখল আর মাছের অবৈধ ঘের তৈরি করায় বন্ধ পানি নিষ্কাশনের পথ। ধোয়ার কারণে আমরা পানিতে বেড়াচ্ছি, চুলকানি হচ্ছে, চুলকাই ঘা হচ্ছে। সবকটি গ্রাম প্রায় প্লাবিত, তবে 9টি গ্রামের অবস্থা খুবই ভয়াবহ। সেটা শুনি খালটা ওই বাবা নিদি ও মিজিল ডাঙ্গা হয়ে চলে গেল ওই পানি, তো ওই বাদরা নদী। সেই গের খালটা হলো আপনার হলো যার জমির মাথায়, সে কেউ ফোর কেটেছে, কেউ গের কেটেছে। জলাবদ্ধতা নিরসনে স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেয়ার কথা জানালেন জেলা প্রশাসক। বিভিন্ন মেয়াদি আমরা একটা পরিকল্পনা গ্রহণ করছি যে কী করে এই জলাবদ্ধতা থেকে সাতক্ষীরাবাসীকে মুক্তি দেওয়া যায়। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা। নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং বাংলাদেশ নার্সিং মিডওয়াইফারি কাউন্সিল থেকে ক্যাডার কর্মকর্তাদের প্রত্যাহার দাবিতে আবারও কর্মবিরতি শুরু করেছেন নার্সরা। সকাল 9টা থেকে চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, সিলেট সহ দেশের বিভিন্ন হাসপাতালের নার্সরা কর্মবিরতি পালন করছেন। আর এই সময় চরম ভোগান্তিতে পড়েন ভর্তি ও চিকিৎসা নিতে আসা রোগীরা। হাসপাতালের জরুরি বিভাগ, ডায়ালাইসিস, আইসিইউ, এনআইসিইউ এই কর্মসূচির বাইরে। আর এই কর্মবিরতির কারণে অস্ত্রোপচারও ব্যাহত হচ্ছে। গত 9 সেপ্টেম্বর থেকে দফায় দফায় কর্মবিরতি পালন করে আসছেন দেশের বিভিন্ন হাসপাতালের নার্সরা। আমাদের অধিদপ্তর আমরা চাচ্ছি ফিরিয়ে দেওয়ার জন্য, আমাদেরকে ফিরিয়ে দিচ্ছে না। আমাদেরকে ওরা চাচ্ছে, আমাদেরকে পরিচালক দিচ্ছে, মহাপরিচালক পরিচালক দিচ্ছে, কিন্তু আমাদের যুক্তিতে না, অযুক্তিতে দিচ্ছে, নিজ বেতনে দিচ্ছে। সহজ জীবনে আমাদের পদগুলোতে চলে আসতেছেন, আমাদেরকে সেই পদে দিচ্ছেন না এখনো পর্যন্ত। এতদিন সেই আপনারা জানেন গত 9 সেপ্টেম্বর থেকে আমরা আন্দোলনে আছি, শান্তিপূর্ণ আন্দোলন করে দেখলাম, কর্মবিরতিতে গিয়ে দেখলাম, কিন্তু ওনারা আমাদের সাথে মনে হচ্ছে প্রতি মুহূর্তে প্রহসন করতেছে। দেখে আসতে চাই রাজশাহীতে হাসপাতালগুলোর কি অবস্থা। আমাদের সহকর্মী তারেক মাহমুদ অপেক্ষা করছেন। তারেক, কি অবস্থা দেখছেন রাজশাহীতে? রোগীদের তো নিশ্চয়ই ভোগান্তিতে পড়ার কথা। বৃষ্টি একদমই আসলে ভোগান্তিতে পড়েছে রোগী এবং স্বজনরা দীর্ঘ 4 ঘন্টা এই যে কর্মবিরতির কারণে। আমি সকাল থেকে কয়েকজন রোগী এবং স্বজনদের সাথে কথা বলছিলাম। স্বজনরা যেমনটি বলছে যে হাসপাতালে যে বিভিন্ন ওয়ার্ডে যে ক্যানোলা করা রোগীদের এবং সেখানে রোগীদের যে ওষুধ খাওয়ানো, ড্রেসিং করা, বেডে যে শোয়ানো এবং নানাবিধি যে সমস্যা, স্যালাইন দেওয়া থেকে শুরু করে সার্বিক যে সমস্যাগুলো রোগী স্বজনরা সেগুলো একটু আগে আমার সাথে বলছিলেন। এবং সেই সাথে সাথে এই সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত তাদের যে কর্মবিরতি সেটি চলবে। ঠিক আমার ডান পাশে কিন্তু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের এই যে নার্সিং এবং মিডওয়াইফি সংস্কার পরিষদের যারা রয়েছে তারা আন্দোলন করছেন। এবং সেই সাথে সাথে বলা যায় যে গোটা হাসপাতালের যে ওয়ার্ডগুলো রয়েছে, গোটা ওয়ার্ড জুড়েই আসলে রোগী স্বজনদের যে ভোগান্তি, সেই ভোগান্তি কিন্তু এখন পর্যন্ত রয়েছে। বৃষ্টি শুনছিলাম আমরা, ধন্যবাদ তারেক। দুর্গাপূজাকে কেন্দ্র করে সনাতনী ও ইসকনপন্থীদের বিরুদ্ধে ঠাকুরগাঁয়ের
রসিক রায় জিও মন্দির এলাকায় 144 ধারা জারি করেছে প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস থেকে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরেই এই মন্দিরের জমি নিয়ে সনাতনীদের সাথে ইসকনপন্থীদের বিরোধ চলছে। সনাতনীরা দুর্গা প্রতিমা মন্দিরে নিয়ে যেতে চাইলে তাতে ইসকনপন্থীরা বাধা দেয়। এ নিয়েই দুপক্ষের বিরোধ সৃষ্টি হলে মন্দির ও আশপাশের এলাকায় 13 অক্টোবর পর্যন্ত 144 ধারা জারি করা হয়। আবেদনের কোনো যোগ্যতাই ছিল না, তার উপরে ফলাফল জালিয়াতির অভিযোগ। তবুও তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষক। যমুনার অনুসন্ধানে দেখা গেছে, মোহাম্মদ ইউসুফ নামের এই শিক্ষককে নিয়োগ দিতে বিশ্ববিদ্যালয়টির বিগত 3 ভিসির আমলে আইন বা বিধি প্রভৃতি কিছুই অনুসরণ করা হয়নি। লিখিত অভিযোগ দেওয়া হলেও এখন পর্যন্ত তদন্ত কমিটিই হয়নি। 2011 সালের 15 ফেব্রুয়ারি রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে একটি স্থায়ী পদে প্রভাষক সহকারী অধ্যাপক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়। যোগ্যতায় বলা হয়, এসএসসি ও এইচএসসি পরীক্ষার যে কোনো একটিতে ন্যূনতম এ অর্থাৎ 5 পয়েন্ট ভিত্তিক গ্রেড সিস্টেমে ন্যূনতম 4 থাকতে হবে। কোনো পরীক্ষাতেই বি গ্রেডের নিচে থাকা যাবে না। অনুসন্ধানে দেখা যায়, ওই পদে আবেদনকারী 7 জনের মধ্যে মোহাম্মদ ইউসুফ একজন। এসএসসি ও এইচএসসি দুটিতেই তার অর্জিত পয়েন্ট 4 এর নিচে, কিন্তু তারপরেও তিনি হয়েছেন ওই বিভাগের শিক্ষক। অনুসন্ধান বলছে, সাবেক ভিসি ডক্টর মোহাম্মদ আব্দুল জলিল মিয়ার সময় 2012 সালের 28 জুন নিয়োগ বাছাই বোর্ড ইউসুফ সহ 3 জনকে নিয়োগের সুপারিশ করেন। নজিরবিহীনভাবে সুপারিশপত্রে টাইপকৃত স্থায়ী পদ 1 কেটে দিয়ে হাত দিয়ে লেখা হয় 3 জন। ইউসুফের নাম প্রথমে লেখা হলেও ক্রমিক নম্বর লেখা হয় 2। পরের ভিসি ডক্টর অধ্যাপক AKM নূর উন-নবীর আমলে 2013 সালে 36তম সিন্ডিকেট সভায় মোহাম্মদ ইউসুফকে বাদ দিয়ে অন্য 2 জনকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত দেয় সিন্ডিকেট। কিন্তু বিষয়টি চ্যান্সেলরকে জানাননি তৎকালীন ভিসি। এই সুযোগ নিয়ে উচ্চ আদালতে যান মোহাম্মদ ইউসুফ। রায় পক্ষে আসলে সাবেক ভিসি ডক্টর নাজমুল হাসান কলিম উল্লার সময় 2019 সালের 14 জুলাই ওই বিভাগে প্রভাষক পদে যোগ দেন ইউসুফ। এইটা চ্যান্সেলরকে জানানোর কথা ছিল। চ্যান্সেলরকে না জানিয়ে সুকৌশলে তিনি আবার তাকে রাস্তা তৈরি করে দিয়েছেন কিনা, যে আবার এই অযোগ্য ব্যক্তি আবার বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করুক, এই রাস্তা তৈরি করেছে কিনা, এটা প্রশ্নবিদ্ধ। এটাও তদন্ত হওয়া দরকার। যদি পুরো বোর্ডটাকে চ্যান্সেলরের কাছে পাঠাতেন এবং চ্যান্সেলর যদি সিদ্ধান্ত নিতেন কাকে বাদ দিবেন 3 জনের মধ্যে, যেহেতু পদ 2টা ছিল, কাকে বাদ দিবেন সেটা তাহলে চ্যান্সেলর সিদ্ধান্ত করে দিতেন। সেটা রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তৎকালীন প্রশাসন না করে, সেটা আমি বলবো না কি কারণে করেছেন। অনুসন্ধানে মিলেছে, বিশ্ববিদ্যালয়ে জমা দেয়া ইউসুফের এইচএসসির সনদ ও মার্কশিটের সাথে শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত ফলাফলের মিল নেই। ওয়েবসাইটে ফলাফল 2.90 দেখানো হলেও বিশ্ববিদ্যালয়ে দাখিলকৃত সনদ ও মার্কশিটে 3.01 জিপিএ লেখা। গেল 18 সেপ্টেম্বর রেজিস্ট্রারের কাছে একই বিভাগের শিক্ষক গোলাম রব্বানী তার অপসারণ চেয়ে লিখিত আবেদন করেন। বর্তমান প্রশাসনও কি কারণে এখন পর্যন্ত এত বড় একটা অপরাধ ব্যবস্থা নিচ্ছে না, আমি আসলে শঙ্কিত। প্রশাসনের কেউ এটাকে প্যাট্রোনাইজ করছে কিনা। ওয়েবসাইটে অনেকেরই নাকি ভুল থাকে, সেক্ষেত্রে আমি দেখবো যে আসলে আমাকে যেটা সরবরাহ করা হয়েছে সেটা ভুল কিনা, নাকি ওয়েবসাইটে ভুল, সেটা সংশোধন করে আপনারা জানতে পারবেন। বিগত সরকারের সময় সহকারী অধ্যাপকের পদ ছাড়াও সহকারী প্রক্টর ও সহকারী প্রভোস্টের দায়িত্ব পালন করেন মোহাম্মদ ইউসুফ। নীলদল, জেলা বঙ্গবন্ধু পরিষদ সহ বিভিন্ন সংগঠনের পদে। চাঞ্চল্যকর এই নিয়োগের ঘটনা ও ফল জালিয়াতিকে ফৌজদারি অপরাধ বলছেন এই আইনজীবী। রায়ের বিরুদ্ধে আপিল না করায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। এটার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এখনই ব্যবস্থা নিতে হবে, তদন্ত করতে হবে কারা কারা এটার পিছনে জড়িত ছিল। ফৌজদারি অপরাধ মানে সে জাল জালিয়াতি করেছে, ভয়ঙ্কর ব্যাপার একটা। অভিযোগ তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়ার আশ্বাস নতুন ভিসির। আইনের প্রক্রিয়ার বিষয় যেহেতু, সেটা আমাদের ল অ্যাডভাইজার আছেন, আমাদের লিগ্যাল অ্যাডভাইজার আছেন, তাদের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। সরকার, মাঝারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর। সুন্দরবনে বাঘ বেড়েছে 11টি। নতুন জরিপে এই তথ্য উঠে এসেছে। সচিবালয়ে বাঘ শুমারির ফলাফল ঘোষণা করে পরিবেশ ও বন উপদেষ্টা।
সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, বর্তমানে রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা ১২৫টি। ২০১৮ সালের জরিপে সুন্দরবনে বাঘ মিলেছিল ১১৪টি। এবছর ক্যামেরা ট্র্যাপিংয়ের মাধ্যমে সুন্দরবনের সাতক্ষীরা, খুলনা, চাঁদপাই ও শরণখোলা রেঞ্জের ৬০৫টি গ্রিডে বাঘ গণনা করা হয়েছে। সুন্দরবন বাঘ সংরক্ষণ প্রকল্পের আওতায় 2023 এই ছিল সংবাদ সারা দেশের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ। নিরাপদে থাকবেন।